ডাকসু নির্বাচনে বড় ব্যবধানে এগিয়ে ছাত্র শিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদেক কায়েম ভোট পেয়েছেন 12,678টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম পেয়েছেন 5,221টি ভোট। রাত 2টার পর থেকে ফল ঘোষণা শুরু হয়। জানানো হয় কার্জন হলে সাদেক কায়েম ভোট পেয়েছেন 644 আর আবিদুল ইসলাম 141 ভোট। সুফিয়া কামাল হলে সাদেক 1270, আবিদ পেয়েছেন 423 ভোট। এছাড়া ফজলুল হক হলের সাদিক পেয়েছেন 481 ভোট আর আবিদ পেয়েছেন 181 ভোট। সাদিক 966 ভোট পেয়েছেন শহীদুল্লাহ হলে, আবিদ পেয়েছেন 199। শামসুন্নাহার হলে সাদিকের প্রাপ্ত ভোট 1114 ও আবিদ পেয়েছেন 434টি। জগন্নাথ হলে আবিদুল পেয়েছেন 1276 ভোট, সাদিক পেয়েছেন 10 ভোট। এদিকে সাধারণ সম্পাদক পদে ছাত্রদলের প্রার্থী শেখ তানভীর বারী হামিমের চেয়ে ছাত্র শিবিরের প্রার্থী SM ফরহাদ এগিয়ে আছেন। ছাত্রদলের GS প্রার্থী শেখ তানভীর বারী হামিম 4,875 ভোট পেয়েছেন আর ছাত্র শিবিরের GS প্রার্থী SM ফরহাদ 9,741 ভোট পেয়েছেন। ডাকসু নির্বাচনের ফল গণনার সবশেষ তথ্য জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, সবশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী কোন পদে কোন প্রার্থী এগিয়ে আছেন এবং চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে কত সময় লাগতে পারে? আমি কিছুক্ষণ আগেই প্রধান রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে দুটি হলের ফলাফল কিছুক্ষণ আগে এসেছে, সেটি এখন গণনা চলছে এবং আরো 30 মিনিটের মতো সময় লাগবে ফল প্রকাশ করার জন্য। আর আমি যদি একটু হল ভিত্তিক ফলাফলগুলো বলি, ফজিলাতুন্নেসা হলে ভিপি প্রার্থী সাদিক কায়েম পেয়েছে 742 ভোট, আবিদ পেয়েছে 227 ভোট। এই হলে ভিপি পদে এগিয়ে আছে সাদিক কায়েম, ছাত্র শিবিরের তিনি ভিপি প্রার্থী ছিলেন। GS পদে ফরহাদ পেয়েছে 595, হামিম পেয়েছে 229, আরাফাত পেয়েছে 358। এই হলে GS পদে ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে আছেন। AGS পদে মহিউদ্দিন পেয়েছে 633, মায়েদ পেয়েছে 237। এই পদেও শিবিরের মহিউদ্দিন এগিয়ে আছেন AGS পদেও। সূর্য সেন হলে ভিপি পদে সাদিক কায়েম পেয়েছেন 769, আবিদ পেয়েছেন 210, উমামা পেয়েছেন 64, কাদের পেয়েছেন 64। সূর্য সেন হলেও ভিপি পদে সাদিক কায়েম এগিয়ে আছে। আর GS পদে ফরহাদ, জিয়া হলে আমি জিয়া হলের চিত্র যদি বলি, জিয়া হলে সাদিক কায়েম পেয়েছেন 674, আবিদ পেয়েছে 248, উমামা পেয়েছে 151। এই হলেও ছাত্র শিবিরের সাদিক কায়েম এগিয়ে আছে ভিপি পদে। GS পদে ফরহাদ পেয়েছে 544, মেঘমোল্লা পেয়েছে 176, হামিম পেয়েছে 334। এখানেও GS পদে ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে আছে। জসিমউদ্দিন হলের চিত্র যদি আমি বলি, জসিমউদ্দিন হলে ভিপি পদে 647 ভোট পেয়ে সাদিক কায়েম এগিয়ে আছে। তার কাছাকাছি প্রতিদ্বন্দ্বী রয়েছেন ছাত্র দলের প্রার্থী আবিদ, তিনি পেয়েছেন 187 ভোট। ফরহাদ GS পদে 540 ভোট পেয়ে এগিয়ে আছেন। তার কাছাকাছি প্রার্থী আছেন হামিম, 255 ভোট পেয়েছেন জসিমউদ্দিন হলে। মুজিব হলে সাদিক কায়েম পেয়েছেন 842 ভোট, আবিদ পেয়েছেন 238 ভোট। এখানেও সাদিক কায়েম এগিয়ে আছে। GS পদে ফরহাদ পেয়েছেন 683, হামিম পেয়েছে 307 ভোট। এখানেও GS পদে ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে আছে। আমি যদি আরো ফল বলি, বিজয় 71 হলে সাদিক কায়েম পেয়েছেন ভিপি পদে 991 ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন। তার কাছাকাছি প্রার্থী ছাত্র দলের আবিদ পেয়েছেন 278। GS পদে ফরহাদ পেয়েছেন 779 ভোট, হামিম পেয়েছেন 442 ভোট। এখানেও শিবিরের ফরহাদ এগিয়ে আছেন। AGS পদে মহিউদ্দিন 828 ভোট পেয়ে এগিয়ে আছেন, তিনিও শিবির সমর্থিত প্যানেলের AGS প্রার্থী ছিলেন। একটু হাজী মহসিন হলে সাদিক কায়েম পেয়েছেন 633 ভোট,
এবং তার কাছাকাছি প্রার্থী আবিদ পেয়েছে 221 ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন 501 ভোট। কাছাকাছি প্রার্থী হামিম পেয়েছে 271 ভোট। এফ রহমান হলে সাদিক পেয়েছেন 602 ভোট। তার কাছাকাছি প্রার্থী আবিদ পেয়েছেন 186 ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন 488 ভোট এবং তার কাছাকাছি প্রার্থী হামিম পেয়েছেন 245 ভোট। এস এম হলেও একই রকম চিত্র, এখানেও শিবির এগিয়ে আছে। ভিপি পদে সাদিক পেয়েছেন 303 ভোট। তার কাছাকাছি ভোট পেয়ে আছেন 2 নম্বরে আছেন আবিদ 110 ভোট। জিএস পদে ফরহাদ পেয়েছেন 237, হামিম পেয়েছে 124। এখানেও ছাত্র শিবিরের ফরহাদ এগিয়ে। এজিএস পদে মহিউদ্দিন পেয়েছেন 240, তিনি ছাত্র শিবিরের প্রার্থী ছিলেন, তিনি এই পদে এগিয়ে আছেন এস এম হলেও। এবার মেয়েদের হলগুলোর দিকে যদি দেখি, সেখানে রোকেয়া হলে সাদিক কায়েম পেয়েছেন 1472 ভোট পেয়ে তিনি এগিয়ে আছেন এবং তার কাছাকাছি প্রার্থী আবিদ পেয়েছেন 575। বলা চলে যে এখন পর্যন্ত যতগুলো ফলাফল এসেছে প্রায় সব ফলাফলই চলে এসেছে, একটি কেন্দ্রের ফল এখনো আমরা পাইনি। বাকি সব কেন্দ্রের ফলাফলের চিত্র দেখে বোঝা যাচ্ছে যে এখানে ছাত্র শিবিরের প্রার্থীরা এগিয়ে আছেন এবং হলগুলোতেও শিবিরের প্রার্থীরা এগিয়ে আছেন। আমি যদি একটু সিনেট ভবনের চিত্র দেখাই তাহলে বোঝা যাবে যে মানুষ অপেক্ষা করছে, এখানে শিক্ষার্থীরা অপেক্ষা করছেন, অনেকে ঘুমিয়ে পড়েছেন। আসলে ভোট গ্রহণ থেকে শুরু করে এখন পর্যন্ত প্রায় 23 ঘন্টা সময় হয়ে গিয়েছে। এই শিক্ষার্থীরা কালকের ভোট দিয়েছেন, ভোট দেওয়ার পর থেকেই তারা কেন্দ্রের সামনে অবস্থান করছেন এবং তারা বলছেন যে ফলাফল না নিয়ে তারা হলে ফিরবেন না। আমরা দেখছি যে অনেকে চেয়ারে ঘুমিয়ে গেছেন এবং গতকাল আমরা যেটি দেখেছি যে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন, তারা সুশৃঙ্খলভাবে ভোট দিয়েছেন এবং তারা খুবই আনন্দ প্রকাশ করেছেন। ভোট দেওয়ার সময় আমাদের সাথে কথা হয়েছিল, তারা তখন জানিয়েছেন যে দীর্ঘদিন বাংলাদেশে নির্বাচন বলতে কোনো কিছু ছিল না, নির্বাচনের নামে যেটি চলছিল সেটি প্রহসন। এই ডাকসু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক যাত্রার শুরু হলো। মানুষের হল সংসদগুলোর ফলাফল পাওয়া গেছে কি? হল সংসদগুলোর ফলাফল পাওয়া গেছে এবং সেই হল সংসদগুলোতেও বেশিরভাগ হলেই ছাত্র শিবিরের প্রার্থীরা এগিয়ে আছেন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী তারাই এগিয়ে আছেন, আর কিছু জায়গায় স্বতন্ত্র প্রার্থীরা আছেন। তো আমি যেটি বলছিলাম যে শিক্ষার্থীরা যেটি বলছেন, এই এখন বলা চলে যে মোটামুটি নিশ্চিতই যে সাদিক কায়েম ভিপি হচ্ছেন, জিএস হচ্ছেন ফরহাদ, এজিএস হচ্ছেন মহিউদ্দিন। তো আমরা শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, শিক্ষার্থীরা যেটি বলছেন যে তাদের যে সকল সমস্যা রয়েছে, বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত, বিশ্ববিদ্যালয়ে আবাসন সংকট রয়েছে, পরিবহন সংকট রয়েছে, ক্লাসরুম সংকট রয়েছে। এই সংকটগুলো দূর করতে যারা নির্বাচিত হচ্ছেন তারা কাজ করবেন এবং ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডারের অংশ করতে কাজ করবেন। প্রতি বছর যাতে নির্দিষ্ট সময়ে ডাকসু নির্বাচন হয়, সেটি যারা ভিপি, জিএস অথবা ডাকসু প্যানেলে নির্বাচিত হচ্ছেন তাদেরকে এটি নিশ্চিত করতে হবে। ডাকসু নির্বাচনের ফল গণনার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম। ভোট গণনার কারচুপির অভিযোগ এনে ডাকসু নির্বাচনের ফল প্রত্যাখ্যান করেছে ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম। অন্যদিকে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমাও নির্বাচনের ফল বর্জনের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ফল বর্জনের ঘোষণা দেন তারা। উমামা লিখেছেন, 5 আগস্টের পরে জাতিকে লজ্জা উপহার দিল ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। আবিদুল ইসলাম লেখেন, পরিকল্পিত কারচুপির এই ফলাফল ভোট গ্রহণের দিন দুপুরের পরপরই অনুমান করা গেছে। এদিকে ছাত্রদলের প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী শেখ তানভীর বাড়ি হামিম শিক্ষার্থীদের রায়কে সম্মান জানানোর কথা বলেছেন। মঙ্গলবার রাত 2:15 ফেসবুকে দেওয়া পোস্টে তিনি লেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি মনে করেন এটি তাদের রায়, তবে এই রায়কে সম্মান করেন তিনি।
ডাকসু নির্বাচন ও বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি নিয়ে আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রিফাত আলম। রিফাত, ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদলের আবিদ এবং স্বতন্ত্র প্রার্থী উমামা। ক্যাম্পাসের পরিস্থিতি এখন কেমন দেখছেন? নির্বাচন নিয়ে শিক্ষার্থীদের প্রতিক্রিয়া কি? জি, কিছুক্ষণ আগেই আমার সহকর্মী নূরে আলমের মাধ্যমে বলা যায় অনেকগুলো একদম প্রায় 16টা হলের ফলাফল কথা সহকর্মী নূর আলম জানালেন এবং আর একটি মাত্র হয়তো হলের ফলাফল বাকি আছে এবং তিনি জানিয়েছিলেন সিনেট ভবনের ভেতর থেকে। আমি সিনেট ভবনের বাইরে আছি এবং বাইরের পরিস্থিতিটা যদি আমি একটু বলার চেষ্টা করি আপনাকে, যে যারা বর্জন করেছে এবং প্রত্যাখ্যান করেছে সেই যে প্রতিক্রিয়া আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আমি ঘুরে দেখেছি, সেখানে আসলে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। অর্থাৎ যেহেতু শিবির প্যানেল অধিকাংশ জায়গায় কেন্দ্রেতে এগিয়ে আছে, সেই জায়গা থেকে আসলে শিবিরের বেশ কিছু প্রার্থী ছাড়া কিন্তু অন্য প্যানেলের প্রার্থীরাই কিন্তু আসলে ক্যাম্পাস জুড়ে তাদের কিন্তু দেখা যায়নি। আর আমি আশপাশে যেটা দেখেছি যে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় অর্থাৎ যে প্রবেশ মুখগুলো রয়েছে, সেই প্রবেশ মুখগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী এখনো টহলরত অবস্থায় রয়েছেন। বহিরাগত কাউকে কিন্তু এখনো ঢুকতে দেওয়া হচ্ছে না। কিছুক্ষণের মধ্যেই অর্থাৎ 20 থেকে 25 মিনিট সময় লাগবে, আর এর মধ্যেই চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিক ঘোষণা করবে। যদিও অনানুষ্ঠানিকভাবেই আলাদা আলাদা হলের ফলাফলগুলো জানা হয়ে গেছে, আনুষ্ঠানিক কিছুক্ষণের মধ্যে ঘোষণা দেওয়া হবে। এখন সিনেট ভবনের বাইরে কিছু শিক্ষার্থী রয়েছেন, কয়েকজন প্রার্থী রয়েছেন, তারা অপেক্ষা করছেন এবং সিনেট ভবনের বাইরে মূলত সবাই অপেক্ষা করছেন মূল ফলাফল শোনার জন্য। এছাড়া সার্বিকভাবে আসলে তেমন কোনো অপ্রীতিকর ঘটনার ঘটেও নি এবং কোনো পরিস্থিতিও এখন পর্যন্ত নেই। কিছুক্ষণ পরেই আসলে ফলাফল ঘোষণার পর জানা যাবে আনুষ্ঠানিক যে চূড়ান্ত ফলাফল। ক্যাম্পাসের পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রিফাত আলম। কাল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন গত রাত থেকে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণা। নির্বাচন ঘিরে সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। ভোটের সার্বিক নিরাপত্তায় ক্যাম্পাসে থাকবে 1000-এর বেশি পুলিশ সদস্য। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটের আশ্বাস বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। 33 বছর পর হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সুষ্ঠু ও শান্তিপূর্ণ এই নির্বাচন আয়োজনে প্রায় সব প্রস্তুতি শেষ করেছে কমিশন। 21টি হলের 21টি কেন্দ্রের 224টি বুথে ভোট দিবেন ভোটাররা। প্রতি কেন্দ্রের দায়িত্বে থাকবেন একজন করে রিটার্নিং কর্মকর্তা। 67 জন পুলিং অফিসার যারা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ওই ভোট কেন্দ্রে কর্মরত থাকবেন পুলিং অফিসার হিসেবে। তাছাড়া আরও 67 জন বিশ্ববিদ্যালয়ের যারা অফিসার তারা পুলিং অফিসার সহায়ক হিসেবে ভোটের দিন ভোট কেন্দ্রে সহায়তা দিয়ে যাবেন। নির্বাচনের সার্বিক নিরাপত্তায় থাকবেন 1000 পুলিশ সদস্য। ক্যাম্পাসের অভ্যন্তরের পাশাপাশি মূল ফটকের বাইরেও দায়িত্বে থাকবেন তারা। আমাদের পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা বাহিনী সেদিন নিয়োজিত থাকবে, বিশেষ করে ইন্টারনালি এবং এক্সটার্নালি, অর্থাৎ গেটেও থাকবে এবং ভেতরেও থাকবে, অবস্থান করবে। জাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে 25টি পদে লড়ছেন মোট 178 জন। এর মধ্যে ভিপি পদে 9 জন এবং জিএস পদে 9 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে টানা 48 ঘণ্টার হরতাল শুরু হয়েছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ভোর 6টা থেকে শুরু হওয়া জেলা জুড়ে হরতাল চলবে কাল সন্ধ্যা 6টা পর্যন্ত। হরতালের কারণে বন্ধ রয়েছে জেলা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস চলাচল। অভ্যন্তরীণ রুটেও যান চলাচল বন্ধ রয়েছে। হরতালে সব অফিস আদালতে কার্যক্রম পরিচালনা না করার আহ্বান জানিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এছাড়াও হরতালের সমর্থনে সব হাট, বাজার ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ীরাও। আসন পুনর্বহালের দাবিতে একের পর এক কর্মসূচি পালিত হলেও স্থানীয় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। এর আগে রোববার বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 4 দিনের কর্মসূচি ঘোষণা করেন সর্বদলীয় নেতারা।
আর এই নিয়ে আরও জানাতে বাগেরহাট থেকে যুক্ত হবেন সহকর্মী অলিভ কুমার ঘটক। অলিভ কুমার, 48 ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হয়েছে। হরতালের সার্বিক চিত্র কেমন দেখছেন? সাধারণ মানুষ কি এই কর্মসূচিকে সমর্থন দিচ্ছে? দেখুন, আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডে থেকে কিন্তু সকাল থেকে কিন্তু দূরপাল্লার কোনো পরিবহন ছেড়ে যায়নি। এছাড়াও বাগেরহাটের যে অভ্যন্তরীণ 16টি রুট রয়েছে, সেই রুটেও কিন্তু আজকে যান চলাচল বন্ধ রয়েছে। আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, বাগেরহাটে এই যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, এই বাস টার্মিনালে কিন্তু সব বাস কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে। আপনাকে একটি কথা জানিয়ে রাখতে চাই, আপনার মাধ্যমে জানাতে চাই, সেটা হচ্ছে বাগেরহাটে হচ্ছে 9টি উপজেলা এবং 3টি পৌরসভা। এই 3টি পৌরসভা নিয়েই কিন্তু হচ্ছে আপনার এই বাগেরহাট জেলায়। এই বাগেরহাট জেলাতে কিন্তু আপনার 4টি সংসদীয় আসন। এই 4টি সংসদীয় আসনের মধ্যে হচ্ছে আপনার বাগেরহাটের চিতলমারি, ফকিরহাট, মোল্লাহাট এই 3টা মিলে ছিল একটা। বাগেরহাটের সদর এবং কচুয়া উপজেলা মিলে হচ্ছে 2 আসন। রামপাল, মোংলা মিলে হচ্ছে 3 আসন এবং মোরেলগঞ্জ এবং শরণখোলা মিলে কিন্তু এই 4টি আসন কিন্তু ছিল। এই 4টি আসনের মধ্যে কিন্তু এই একটি আসনকে, বিশেষ করে রামপাল মোংলা আসনটিকে কিন্তু কেটে 30শে জুলাই যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নেয়, সেই সিদ্ধান্ত কিন্তু এখানে আপনার 30 এই আসনটি কেটে নিয়ে যাওয়ার পরে কিন্তু মানুষ এখানে ক্ষুব্ধ হয়ে ওঠে এবং তারা কিন্তু এইখানে এই যে আসনটি কেটে নেওয়ার ফলে কিন্তু তারা কিন্তু এইটা কোনো অবস্থাতেই মেনে নিতে পারেনি। তো আপনার বাগেরহাটে গত সোমবার কিন্তু স্বতঃস্ফূর্ত হরতাল হয়েছে। সাধারণ মানুষ কিন্তু এই হরতালকে সমর্থন জানিয়েছে। তারা বলছে যে বাগেরহাটে বিশ্ব ঐতিহ্যের অংশ, বাগেরহাটে 60 গম্বুজ রয়েছে, বাগেরহাটে কিন্তু আপনার 3টি আসন, এই বাগেরহাটে যে 3টি আসন রয়েছে, এই 3টি আসন কিন্তু ভেঙে দেওয়ায় কিন্তু তারা কিন্তু এই কোন অবস্থাতেই এতে মানতে পারেনি, যার কারণে কিন্তু আজকে এই হরতাল পালিত হচ্ছে। এই হরতালে কিন্তু মানুষ আপনার স্বতঃস্ফূর্তভাবে সমর্থন জানিয়েছে এবং তারা কিন্তু এই হরতাল পালন করছে। বাগেরহাটে আপনার যদি আমি একটু বলতে চাই যে বাগেরহাটে যে আপনার 16টি রুট রয়েছে, এই 16 রুটে কিন্তু কোনো যানবাহন চলাচল করছে না। বাগেরহাটে 48 ঘন্টার হরতাল শুরু হয়েছে এবং সেই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী অলিভ কুমার ঘটক। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনের অন্য ইসির জারি করা 300 আসনের সীমানার গেজেট নিয়ে আদালতে যাওয়ার সুযোগ সীমিত বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ। মঙ্গলবার দুপুরে ইসি সচিবালয়ে ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। এদিকে ফরিদপুর 4 আসনের ভাঙার 2 ইউনিয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। সীমানা নিয়ে বিক্ষোভ হয়েছে দেশের একাধিক জায়গায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে 300 সংসদীয় আসনের সীমানা চূড়ান্ত করে 4 সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে ইসি। গেজেটে আপত্তি জানিয়ে সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে বিক্ষোভ হচ্ছে সারা দেশে। আসন ফিরে পেতে বাগেরহাটে 5 দিনের কর্মসূচি পালন করছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ভাঙ্গা উপজেলার বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন স্থানীয়রা। এদিকে ফরিদপুর 4 আসনে ভাঙ্গার 2 ইউনিয়ন ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। খুব দ্রুতই শুনানির মাধ্যমে আমরা একটা ভালো ফলাফল, ন্যায় বিচার পাবো এবং ভাঙ্গার উপজেলার মানুষের যে সেন্টিমেন্ট, আমাদের যে সেন্টিমেন্ট, আমরা উপজেলাকে অখণ্ড রাখবার জন্য আমরা উচ্চ আদালত থেকে আমরা একটা প্রতিকার পাবো বলে আমরা আশা করি। মঙ্গলবার নির্বাচন ভবনে আসন পুনর্বিন্যাস নিয়ে প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, সীমানা নিয়ে আদালতে যাওয়ার সুযোগ সীমিত। 7 ধারায় বলা আছে এরপরে এর ব্যাপারে সংশোধন বা করতে গেলে আইনগতভাবে আদালতেও যাওয়ার সুবিধা সীমিত। তো আমরা এই মুহূর্তে এ পর্যন্ত আমাদের এখানে পুনর্নির্ধারণের কোনো সিদ্ধান্ত বা আলোচনা হয়নি। এদিকে এনআইডি কার্ড প্রসঙ্গে ইসি সচিব জানান, 16 বছর পূর্ণ হলেই কার্ডের জন্য আবেদন করা যাবে। এছাড়া এনআইডি কার্ড হারিয়ে গেলে জিডির প্রয়োজন নাই বলেও জানান তিনি। যাদের বয়স 16 বছর হয়েছে তারা নিবন্ধন করতে পারবেন।
তাতে আমরা অগ্রিম কিছু তথ্য রাখতে পারবো। 16 বছর এবং তদূর্ধ্ব বয়সে এনআইডি পাবে। ভোটের নিয়মটা তো সাংবিধানিকভাবে 18 বছর। রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য মাঠ পর্যায়ের তদন্ত প্রতিবেদন কমিশনের হাতে এসেছে। বুধবার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের সকল তথ্য কমিশনে উপস্থাপন করা হবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তাপমাত্রা বাড়ার কারণে কৃষকদের পানি শূন্যতা, অতিরিক্ত ক্লান্তি, কর্মক্ষমতা হ্রাস, হিটস্ট্রোক সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। সম্প্রতি আইসিডিডিআরবির এক জরিপে উঠে এসেছে এমন তথ্য। জরিপে অংশ নেওয়া কৃষকদের বেশিরভাগই ভুগছেন নানা জটিলতায়। কিডনি রোগ সহ তাপজনিত কারণে কৃষকদের মৃত্যু ঝুঁকি অন্য কর্মজীবীদের চেয়ে 35% বেশি। ফলে কমেছে ফসলের উৎপাদন, প্রভাব পড়ছে কৃষকের জীবনমানে। নওগাঁ সদর উপজেলার ইকরতারা গ্রামের 65 বছর বয়সী কৃষক হাফিজুর রহমান 3 যুগেরও বেশি সময় নিজের 11 বিঘা জমিতে কৃষিকাজ করে সংসার চালান। তাপমাত্রা বাড়ার কারণে জমিতে কাজ করতে গেলে এখন অসুস্থতায় ভোগেন তিনি। জানান 4-5 ঘন্টা কাজ করলেই গলা বুক শুকিয়ে যায়। এই যে দেখেন যে এখন বৃষ্টির সময় বৃষ্টি হওয়ার কথা, বৃষ্টি নাই, গরম রোদে জমিতে কাজ করা যাচ্ছে না, লোকও পাওয়া যাচ্ছে না। নওগাঁ ছাড়াও চুয়াডাঙ্গা, পাবনা সহ সারা দেশেই কৃষকদের স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে। এমনকি তীব্র গরমে অসুস্থ হয়ে অনেকের মৃত্যুও হচ্ছে। সকাল 10টার পর থেকে এত রৌদ্র পড়ে যে রৌদ্রে টিকাই কঠিন। পাট কাটতে কাটতে এরকম অসুস্থ হয়ে যাওয়ার পর 10 আটি করে কাটি আর সেমায় যাই। তার পাশে লাস্টে আর সহ্য করতে না পারে ফেলা টেলা থেকে চলে আসে। এই যে হাফ লেগে যায়, সামাই বসতে হয়, দম নিয়ে তারপরে আবার ফের কাজে উঠে। আমরা কাজ করবে যা আমার শারীরিক অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে, অসুস্থ। কৃষকদের তাপজনিত স্বাস্থ্য ঝুঁকি ও প্রতিরোধের কৌশল নিয়ে সম্প্রতি গবেষণা করেছে আইসিডিডিআরবি। এতে প্রায় 35% কৃষকের ক্ষেত্রেই মিলেছে নানা ধরনের অসুস্থতা ও কর্মদক্ষতা হ্রাসের প্রমাণ। মাঠে কাজ করার পূর্বে এবং 6 ঘন্টা কাজ করার পরে তাদের যে শরীরের বিভিন্ন আমরা ফিজিক্যাল প্যারামিটারসগুলো বলি এবং বায়োলজিক্যাল মার্কার বলি, সেটার কীরকম পরিবর্তন হচ্ছে। এবং আমরা দেখতে পেরেছি যে 35% কৃষকই তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা গত 1 বছরে কাজ করার সময় তাপজনিত অসুস্থতায় ভুগেছেন। সাম্প্রতিক দশকগুলোতে দেশে তাপমাত্রা বেড়েই চলেছে। বিশ্ব ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী 1976 সাল থেকে 2019 সালের মধ্যে বার্ষিক গড় তাপমাত্রা বেড়েছে প্রায় 0.5 ডিগ্রি সেলসিয়াস। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কর নথিতে প্রায় 1,500 বিলাসবহুল গাড়ির তথ্য দেখানো হয়নি। রাজস্ব ফাঁকি দেওয়া হয়েছে প্রায় 1,000 কোটি টাকার। এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসির কার্যক্রমে উঠে এসেছে এসব তথ্য। কর আদায় এসব গাড়ির মালিক বা প্রতিষ্ঠানের নথি পর্যালোচনা করে আয়কর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে সিআইসি। চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত গত 5 কর বর্ষের বিলাসবহুল গাড়ির মালিকানা নিয়ে বিআরটিএ থেকে তথ্য সংগ্রহ করেছে এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিআইসি। সংস্থাটি দেশজুড়ে মোট 5,489টি বিলাসবহুল গাড়ির খোঁজ পেয়েছে। তদন্তে বেরিয়ে এসেছে 1,300-এরও বেশি গাড়ির মালিক কর ফাইলে এসব গাড়ির তথ্য গোপন করেছেন। এর মধ্যে 409টির মালিক আবার কোনো আয়কর রিটার্নই জমা দেননি। সবগুলো গাড়ি বিআরটিএ থেকে নিবন্ধিত। প্রতিটি গাড়ির দাম 1 কোটি থেকে 10 কোটি টাকার মধ্যে। তথ্য গোপন করা গাড়ির তালিকায় আছে টয়োটা, বিএমডব্লিউ, মার্সিডিজ, জিপ, ল্যান্ড রোভার, অডি, রেঞ্জ রোভার, পোর্শে, জাগুয়ার, রোলস রয়েস, ক্যাডিলাক, মেসার্তি, টেসলা, ফেরারি এবং ল্যাম্বরগিনি। এনবিআর জানিয়েছে বিলাসবহুল গাড়ির তথ্য গোপন করা ব্যক্তিদের তালিকায় ব্যবসায়ী, রাজনৈতিক, সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার, এমনকি কর্পোরেট প্রতিষ্ঠানও আছে। মালিকরা কর ফাইলে গাড়িগুলোর তথ্য উল্লেখ করেননি, অর্থাৎ গাড়ি কেনার সমপরিমাণ আয় গোপন করেছেন। সংশ্লিষ্ট সার্কেল যারা আছেন তারাই কিন্তু ব্যবস্থা নিয়ে রিটার্ন প্রসেস করার আগেই কিন্তু মানে যারা সম্পদ গোপন করেছেন তাদের তথ্য কিন্তু তাদের হাতে চলে আসবে। তো আমি মনে করি যে এই পুরো কম্প্রিহেন্সিভ ডিজিটালাইজেশন যদি না হয় তাহলে ধরেন এই সম্পদ গোপন করার প্রবণতা করদাতাদের থাকতেই পারে। কর ফাইলে 2,700
19টি গাড়ির তথ্য উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 148টির তথ্যে অসঙ্গতি পাওয়ায় আবারও তদন্ত শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর অফিসগুলোকে আইনের আওতায় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়েছে সিআইসি। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মৌলভীবাজারে কাওয়াদিঘি হাওরের পানি না নামায় রোপা আমন আবাদ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। মৌসুম শেষ হয়ে এলেও ধানের চারা রোপণ করতে না পারায় দিশেহারা কৃষক। তাদের অভিযোগ, মনু নদী প্রকল্পের আওতায় কাশিমপুর পাম্প হাউস থেকে পানি নিষ্কাশন না হওয়ায় এই সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও রাজনগরের অন্তত 7টি ইউনিয়নের ফসলি জমি পানির নিচে। কাওয়াদিঘি হাওরের পানি না নামায় আমন ধানের চারা রোপণ করতে পারছেন না বেশিরভাগ কৃষক। কাওয়াদিঘি হাওর এবং আশপাশের এলাকার পানি নিষ্কাশন করে কাশিমপুর পাম্প হাউস। তবে বিদ্যুৎ সংকটে পাম্প বন্ধ থাকায় জমির পানি নামছে না। জলাবদ্ধতার কারণে শুধু আমন বীজতলাই নয়, এরই মধ্যে রোপণ করা অনেক জমিও তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় কৃষক। হাই লেভেল চেয়ার ইনকিন দিমু ও আমরা তো সবকিছু দানের রূপে কৃষির রূপে সবকিছু। আজকে এখন আমরা বড় অসহায়। বালা জমিন ওরা 3-4 কেট জায়গার মতন রুইছিলাম, এরপরে 1 মাস পরে হঠাৎ করে পানি আয়া আমরা রুয়া সব চলে হলাইছি। কাশিমপুর পাম্প হাউসের মাধ্যমে পানি নিষ্কাশন করিয়া আমরা আমন চাষের উপযোগী করা হোক। আমরা দাবিটা হয়েছে আমরা আমন জমিনে আমন চাষ করতাম, কিন্তু এই জলাবদ্ধতার কারণে আমরা আমন চাষ করতাম পারতাম। কৃষি বিভাগ বলছে জলাবদ্ধতার কারণে অন্তত 1000 হেক্টর জমির আমন আবাদ অনিশ্চিত। পানি উন্নয়ন বোর্ডের দাবি, বিদ্যুৎ সংকটের কারণে সময় মতো চালু থাকছে না 8টি পাম্প। যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় আমরা অবশ্যই কৃষকদেরকে আমরা লেট আমন দিয়ে সহায়তা করে আমরা তাদেরকে ক্ষতিপূরণ পুষিয়ে নেব। আমরা বিভিন্ন সময় পানি উন্নয়ন বোর্ডের সাথে যোগাযোগ রক্ষা করি, লেভেল আমরা পর্যবেক্ষণ করি, যেহেতু এখন বর্ষাকাল চলছে। বর্তমান কৃষকদের যে চাহিদা 7.5 সম্ভব না। 6 ইঞ্চি পানি কমাতে গেলে মিনিমাম আপনার ধরেন কম করে হইল 15 দিন পাম্প ছাড়া 15 দিন চলতো টানা 8টা পাম্প। 1982 সাল থেকে মনু নদী সেচ প্রকল্পের আওতায় কাওয়াদিঘি হাওরে 24,000 হেক্টর জমির পানি নিষ্কাশন ও 12,000 হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হয় কাশিমপুরের 8টি পাম্প দিয়ে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ির বিভিন্ন ঝর্ণা শরতে ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা, কিন্তু পাহাড়ি দুর্গম এলাকা হওয়ায় নেই পর্যটকদের তেমন উপস্থিতি। যাতায়াত ব্যবস্থা ও আবাসনের ভালো উদ্যোগ নেওয়া হলে পাহাড়ে ঝর্ণা কেন্দ্রিক পর্যটনের অপার সম্ভাবনা রয়েছে বলছেন এই খাতের সংশ্লিষ্টরা। সেই সাথে পর্যটক সমাগম বাড়ার পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। চারপাশের উঁচু নিচু পাহাড়, সবুজ প্রকৃতি আর ঝর্ণার শীতল পানি পথের সব ক্লান্তি ভুলিয়ে দেয় পরম শান্তির আবেশ। পর্যটকদের কাছে তাই জনপ্রিয় ও আকর্ষণীয় গন্তব্যের একটি খাগড়াছড়ির এই রিছাং ঝর্ণা। বর্ষা পেরিয়ে শরতেও ছড়িয়ে দিচ্ছে মুগ্ধতা। যাতায়াত সুবিধার কারণে সারা বছরই এখানে থাকে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। জেলায় সিজক, তৈদুছড়া, শিলাছড়ি, তোয়ারি, মাইরাং সহ এমন ছোট বড় 10টি ঝর্ণা আছে। এক একটির উচ্চতা 80 থেকে 150 ফুট পর্যন্ত। তবে দুর্গম অঞ্চল হয় এসব ঝর্ণায় পৌঁছানো সাধারণ পর্যটকদের জন্য বেশ কঠিন। বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখার মতো আছে। এই সিনারিটা যদি বিদেশ হতো তাহলে এখানে থাকার টুরিস্টের একটা ব্যবস্থা করতো। খাগড়াছড়িতে আর অনেকগুলা ঝর্ণা আছে যেখানে যাতায়াত ব্যবস্থা না থাকার কারণে আমরা কিন্তু ওইটাকে উপভোগ করতে পারি না। খাগড়াছড়ির দৃষ্টিনন্দন ঝর্ণা সৌন্দর্য সারা দেশের পর্যটকদের টানলেও যাতায়াত ও আবাসনের ভালো ব্যবস্থা না থাকায় পিছিয়ে পড়ছে। এজন্য অবকাঠামো উন্নয়নের আহ্বান সংশ্লিষ্টদের। সব ঝর্ণা দূরবর্তী, সেগুলা রাস্তাঘাট যদি ঠিক করা হয় তাহলে পর্যটক বৃদ্ধি পাবে। এছাড়াও স্থানীয়রা এবং যারা ট্যুর গাইড আছে তাদেরও আর্থিকভাবে তারা লাভবান হবে। এর মধ্যে নতুন একটি ঝর্ণায় যাতায়াতের জন্য প্রকল্প হাতে নিয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। এছাড়া তৈদুছড়া ঝর্ণায় যাতায়াতের জন্য সড়ক নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন। রিছাং ঝর্ণার পাশাপাশি ওর নিচেই আরেকটি ঝর্ণা রয়েছে, যেটির আপনারা হয়তো শব্দ শুনে থাকেন। সেই ঝর্ণাতে কিন্তু যাওয়ার জন্য একটি রাস্তা করার জন্য ইতিমধ্যে আমরা উন্নয়ন বোর্ডে, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডে প্রস্তাব পাঠিয়েছি। এর পাশাপাশি তৈদুছড়া ঝর্ণার বিষয়ে আমাদের নির্বাহী প্রকৌশলী এলজিডির সাথে আমার ইতিমধ্যেই আলোচনা হয়েছে। প্রতি বছর জুন থেকে ডিসেম্বর পর্যন্ত জেলার বিভিন্ন ঝর্ণায় বেড়াতে আসেন 50,000-এর বেশি পর্যটক। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। ধন্যবাদ সবাইকে।